নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে বছর শেষে ফের পথে চিকিৎসকরা। শর্ত সাপেক্ষে হাইকোর্টের অনুমতিতে ধর্মতলায় ধর্নায় বসলেন সিনিয়র চিকিৎসকরা। পুজোর কার্নিভালের পাল্টা দ্রোহের কার্নিভালের পর এবার বছরের শেষ এবং বর্ষবরণের আগে ফের আন্দোলনে চিকিৎসকরা। জানিয়ে চিকিৎসকদের নিশানা করতে ছাড়ছে না শাসক দল। এই নিয়ে আলোচনা করব, কিন্তু প্রথমেই দেখে নেব প্রেক্ষাপট। মহামান্য হাইকোর্ট যেভাবে বলেছেন আমরা সেইভাবেই নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে অহিংস উপায়ে গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ হিসেবে এখানে লাগাতার যে আমাদের অবস্থান এবং প্রতিবাদ কর্মসূচি চলবে। শীতের মরশুম, উৎসবের মরশুম, ধর্মতলা, সেই জায়গাটা এসে তাঁবু খাটিয়ে সার্কাস দেখাতে হবে? এটা কোনো কাজের কথা হলো? মাঝে কিছুদিন বিরতি, তারপর আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে ফের রাজপথে আন্দোলন। সিবিআই শিয়ালদা আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়ায় চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ, টালা থানার প্রাক্তন ওসির জামিনের পরই ফের গর্জে উঠতে শুরু করেছে রাজপথ। সিবিআই তদন্তে আশাহত নিহত চিকিৎসকের বাবা মা ইতিমধ্যেই নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এবার উৎসবের মরশুমে বছরের শেষ ও বর্ষবরণের আগে ধর্মতলায় ধর্নায় বসলেন সিনিয়র চিকিৎসকেরা। কলকাতার পুলিশ কমিশনারকে ইমেল করলেও চিকিৎসকদের ধর্নার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। অনুমতি আদায়ে হাইকোর্টে যান সিনিয়র চিকিৎসকেরা। আদালতেও চিকিৎসকদের ধর্নায় অনুমতি দিতে প্রস্তুত নয় বলে জানায় রাজ্য সরকার। যদিও একাধিক শর্তে সিনিয়র চিকিৎসকদের ধর্নায় অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি শর্ত দিয়েছেন, ডোরেনা ক্রসিং থেকে 50 ফুট দূরে মঞ্চ করতে হবে। মঞ্চ দৈর্ঘ্যে 40 ফুটের বেশি হবে না। মঞ্চের শেষ থেকে সামনের দিকে 23 ফুট দূরত্বে ব্যারিকেড করতে হবে। একসঙ্গে 200 থেকে 250 জনের বেশি জমায়েত নয়। মানুষের যাতে সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। হাইকোর্টের অনুমতিতে বছর শেষ ও বর্ষবরণের আগে ধর্নায় বসলেন চিকিৎসকেরা। মহামান্য হাইকোর্ট যেভাবে বলেছেন আমরা সেইভাবেই নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে অহিংস উপায়ে গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ হিসেবে এখানে লাগাতার যে আমাদের অবস্থান এবং প্রতিবাদ কর্মসূচি চলবে। আমরা সবাই বিচার চাই, মা বাবার পাশে আছি এবং এই আন্দোলন থামবে না এবং যারাই আন্দোলন করছেন তাদের সবসময় আমরা পাশে আছি। চিকিৎসকদের ধর্নায় অনুমতি দিয়ে রানী রাসমণিতে কর্মসূচির অনুমতি প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন বিচারপতি। রাজ্য সরকারের উদ্দেশ্যে তার মন্তব্য, আমি দেখছি যে রাজ্য কিছু সংগঠনকে এমনিতেই অনুমতি দেয়। রানী রাসমণি অ্যাভিনিউ দক্ষিণ শাখার জন্য কাউকে আদালতে এসে লড়াই করতে হয়, আর কেউ কেউ মাঝখানের লেনে কর্মসূচি করে। দু ধরনের অবস্থান গ্রহণযোগ্য নয়। আপনারা বিজ্ঞপ্তি জারি করে বলুন যে কাউকে অনুমতি দেওয়া যাবে না। গণতান্ত্রিক রাজ্য, সে আপনারা বসলেন। সিবিআই তদন্ত করছে, আপনাদের তদন্ত পছন্দ না হলে সিবিআই তার অফিসের কাছে করুন। ওই জায়গাটা ফাঁকা, লোক হবে না। সেই জন্য এই উৎসবের মরশুমে, শীতের মরশুম, উৎসবের মরশুম, ধর্মতলা, সেই জায়গাটা এসে তাঁবু খাটিয়ে সার্কাস দেখাতে হবে? প্রতীকী শিরদাঁড়া, প্রতীকী মস্তিষ্ক হাতে মিছিল, স্বাস্থ্য ভবন ও লালবাজার অভিযান। আরজি কর কাণ্ডের প্রতিবাদে অভিনব আন্দোলন ও ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশনের পর এবার সিনিয়র চিকিৎসকদের ধর্না, যা ঘিরে শীতের শহরে নতুন করে তুঙ্গে উঠল তরজা। অরুবাংশ নিয়োগী ও অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। আর ঠিক এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রীতম দত্ত বিজেপির তরফ থেকে, সুমন রায়চৌধুরী রয়েছেন কংগ্রেস নেতা, রয়েছেন শুভজিৎ সরকার সিপিআইএম নেতা, রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস। আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আলোচনায়। সুমনদা, সময় এবং তারই সঙ্গে জায়গা, এই নিয়ে প্রশ্ন উঠছে, কি বলবেন? ইতিমধ্যে কুণালদার বক্তব্য আপনি শুনলেন নিশ্চয়ই। উনি বলছেন যে উৎসবের মরশুমে এই জায়গায় কেন? না, অ্যাকচুয়ালি কুণালদাদের ব্যাপারটা হচ্ছে, কুণালদার সমস্যাটা বোঝার চেষ্টা করুন। কুণালদার যে সরকার, উনি যে দলকে সমর্থন করেন, ওনারা একমাত্র বোঝেন, ওনাদের কাছে একটাই কনসেপ্ট হচ্ছে উৎসব।
দুর্গাপুজো উৎসব নিশ্চয়ই বাঙালিদের কাছে দুর্গাপুজো উৎসব, তারপরে দুর্গাপুজোর কার্নিভ্যাল হবে, তারপর খেলা হবে, দিবস হবে, তারপর দেওয়ালি হবে, তারপর ক্রিসমাস কার্নিভ্যাল হবে। সারা বছর মানুষ তাদের জ্বালা যন্ত্রণা এগুলো নিয়ে ভাববে না, সবসময় উৎসবের মধ্যে মেতে থাকতে হবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করে কুণাল ঘোষ অবধি যে দলকে তারা নেতৃত্ব দেন সেই দলের চৌর্যবৃত্তি দুর্বৃত্তায়ন থেকে মানুষের মন ঘুরিয়ে রাখা যাবে। সব উৎসব হবে যার যার মতন তারা উৎসব পালন করবেন, কিন্তু যে অভয়ার এই ধর্ষণ এবং খুনের জন্যে আজকে প্রতিবাদীরা আবার নতুন করে রাস্তায় বসেছে, তাদের বসলে কুণাল ঘোষদের আপত্তিটা কোথায়? ওদের আপত্তিটা কোথায় জানেন? একটু হয়তো কোথাও কুণ্ঠা বোধ হচ্ছে, একটু লজ্জা হচ্ছে। এই যে সন্দীপ ঘোষ আর ওসি টালার জামিন হয়ে গেল, সন্দীপ ঘোষ এবং ওসি টালার যে জামিন হয়ে গেল, সেইটা ওনারা যে ম্যানিপুলেট করিয়েছেন সেই জন্য ওনাদের সমস্যা। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, দেখুন জুনিয়র ডক্টররা এই দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং সেই আন্দোলনে আমরা এই আন্দোলনের সবসময় আমরা সমর্থক, কিন্তু একটা জিনিস তো বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চেষ্টা করবেন আন্দোলনকে একটা প্রিম্যাচিওর এন্ডিং করিয়ে দিতে। আজকে ওনারা যে আন্দোলন করেছেন, একটুখানি থামাচ্ছি, কেন প্রিম্যাচিওর এন্ডিং এর কথা বলছেন আপনার কাছ থেকে আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। অনিকেত, স্বাগত জানাচ্ছি। আসবো আলোচনায় প্রত্যেক অতিথির কাছে, অনিকেতের সঙ্গেও কথা বলবো, কিন্তু তার আগে শুনে নেব, একটু আগেই সুমনদা বলছিলেন কুণাল ঘোষের মন্তব্য এবং বিচারের পরিপ্রেক্ষিতে উৎসব নিয়ে কথা বলছিলেন। কুণাল ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো। যারা অভয়া ইস্যুতে মানুষকে ভুল বোঝাচ্ছেন, আমরা বারবার বলছি যে এটা হচ্ছেটা কি। আপনারা বলেছেন সিবিআই চাই, আপনারা হাইকোর্ট থেকে সিবিআই এনেছেন, সিবিআই কলকাতা পুলিশের মান্যতা দিয়েছে গ্রেফতারিকে, তদন্তকে, এবং সিবিআইও তার নামে চার্জশিট দিয়েছে, চার্জ ফ্রেম হয়েছে। তারপরে হঠাৎ অভয়ার বাবা মাকে দিয়ে কোর্টে বলানো হচ্ছে তদন্ত নতুন করে। আবার কিছু ডক্টর একাংশ তারা বলছেন অবস্থান করব। কেন করবেন? ধর্মতলায় কেন করবেন? গণতান্ত্রিক রাজ্য, সে আপনারা বসলেন। সিবিআই তদন্ত করছে, আপনাদের তদন্ত পছন্দ না হলে সিবিআই তার অফিসের কাছে করুন। ওই জায়গাটা ফাঁকা, লোক হবে না, সেই জন্য এই উৎসবের মরশুমে, শীতের মরশুম, উৎসবের মরশুম, ধর্মতলা, সেই জায়গাটা এসে তাঁবু খাটিয়ে সার্কাস দেখাতে হবে? এটা কোনো কাজের কথা হলো? সুমনদা, আমি একটু আটকে ছিলাম। কুণালদাদের কাছে যে কোনো ধরনের আন্দোলন যেটা ওনাদের বিপক্ষে যায় সবসময় সার্কাস মনে হয়। এই মাইন্ডসেট নিয়ে তৃণমূল রাজত্ব করে। আর আমি খুব দুঃখের সঙ্গে বলছি, এই জুনিয়র ডাক্তাররা অত্যন্ত শিক্ষিত মানুষ, তারা আগামী প্রজন্ম, আমাদের আগামী প্রজন্ম, যারা এই সমাজকে নেতৃত্ব দেবেন, মানুষকে পরিষেবা দেবেন। দেখুন, এত বড় একটা আন্দোলন যে বাংলার আগামী দিনের রূপরেখা তৈরি করতে পারত, ওনাদের ছোট দু একটা জিনিসের জন্য আজকে কানাগলিতে চলে গেছে। কেন এই প্রসঙ্গ আমরা জানার চেষ্টা করব আমরা জানার চেষ্টা করব সুমনদা আসবো। গো ব্যাক বলা আর আরেক পক্ষকে পর্দার পিছনে লুকিয়ে রাখা, এটা হয়ে গেছে ওদের সবচেয়ে বড় ভুল এই আন্দোলন। কেন এই প্রসঙ্গ তুলছেন বোঝার চেষ্টা করব। অনিকেত, আমরা দেখেছি 9ই আগস্ট পুরো ঘটনা সামনে আসে এবং তারপর আন্দোলনের প্রথম তোমরা নামে এবং তারপর আমরা দেখেছি কলকাতা, রাজ্য, দেশ, এমনকি বিদেশেও সেই আন্দোলন সংগঠিত হয়েছে। তুমি কুণাল ঘোষের বক্তব্য নিশ্চয়ই শুনলে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এতদিন পর এই উৎসবের মরশুমে আন্দোলনের সময় বাছা, এটা নিয়ে প্রশ্ন উঠছে কেন? যেটা বলার সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার মানুষের কাছে আজকে আর এই বিবেচনা করার সময় নেই যে আমরা উৎসবকে হাতিয়ার করব কি করব না। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে পশ্চিমবাংলার মানুষ কি দেখতে পেল। দেখলো যে 9ই আগস্টের ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা যখন বলেছিলাম আরজি কর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, সেই সুরের সাথে আন্দোলনের সাথে মানুষ সম্পৃক্ত হয়েছিল। আমরা কি দেখলাম? যে আমরা চেয়েছিলাম বিচার বিভাগীয় তদন্ত, আমরা পেলাম কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ কর্তা, তিনি তো মনিটর করবেন এবং দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করবে। আন্দোলন চলল,
আন্দোলন নিয়ে নানান আন্দোলনের বিফলতা সফলতা নিয়ে নানান আলোচনা হতে পারে, কিন্তু আজকে 4 মাসের শেষে এসে শুরুর দিন আমরা যে প্রশ্ন করেছিলাম যে ওই দিন চেস্ট মেডিসিন 9ই আগস্টের কি হয়েছিল, 9ই আগস্ট কী এমন ঘটেছিল যার জন্য আমরা প্রতিবাদ করতে গেলাম। তাহলে আমাদের এই প্রশ্নটুকুই ছিল যে 9ই আগস্ট কী হয়েছিল, এই সত্যটার কাছাকাছি আমরা পৌঁছতে চেয়েছিলাম। 4 মাস যখন আমরা অতিক্রান্ত হলাম, অতিক্রান্ত হওয়ার পর আমরা সেই প্রশ্নেই আবার ফিরে এলাম যে 9ই আগস্ট কী হয়েছিল। তাহলে আমরা দেখলাম যে সঞ্জয় রায় এখনও অবধি সিবিআইয়ের অভিযুক্ত। সিবিআইয়ের প্রাইমারি চার্জশিট আমরা যদি দেখি সেখানে তারা পরিষ্কারভাবে লিখছে যে এভিডেন্স টেম্পার হয়েছে, ইনভেস্টিগেশন হাসাপ করার চেষ্টা হয়েছে, এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে, এই কথাগুলো পরিষ্কারভাবে তাদের মেনশন আছে এবং তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার প্রসঙ্গ যখন এলো, 90 দিন অতিবাহিত হলো, আমরা দেখলাম সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিতে পারলো না। তাহলে যে দুজন অভিযুক্ত ছিল রেপ এবং মার্ডারের মতন ঘটনায় যারা অভিযুক্ত, সেই অভিযুক্ত যখন চার্জশিট না পাওয়ার জন্য বাইরে বেরিয়ে যায়, তখন একজন সাধারণ মানুষ যে ওই 9ই আগস্টের ঘটনায় সত্যের কাছাকাছি পৌঁছতে চেয়েছিল তার আর কি করার থাকতে পারে। তাহলে পশ্চিমবাংলার জনগণের অবস্থা আজ উৎসবে থাকবো কি থাকবো না, উৎসবকে হাতিয়ার করব কি করব না, এই মানসিকতার মধ্যেই নেই। মানুষ চাইছে 9ই আগস্টের যে ঘটনা, এবং আমরা আমাদের সাথে যাদের যোগাযোগ হচ্ছে, বিভিন্ন গণকমিটি তৈরি হয়েছে, বিভিন্ন কনভেনশন তৈরি হচ্ছে। কালকে শিবপুরে কনভেনশন আছে, 23 তারিখ MS মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর ফ্রম নার্সেস ইউনিটির ডাকে শিয়ালদা এই শ্যামবাজারের মোড়ে গণকনভেনশন আছে। প্রাক্তনী বিভিন্ন সংগঠন তারা স্টার থিয়েটার থেকে মিছিল করছে। আজকে সিনিয়র ডাক্তারদের সংগঠন জেপিডি এবং অভয় মঞ্চের আহ্বানে তারা ডোরিনা ক্রসিংয়ে অবস্থান বিক্ষোভ শুরু করছে। তাহলে সমগ্র অংশের মানুষের কাছে আজকে আর মানে চয়েস করার মতন জায়গা নেই। তাহলে আমরা তো চেয়েছিলাম যে 9ই আগস্ট কী হয়েছিল সেই সত্যটার কাছাকাছি পৌঁছতে। তাহলে আজকে আমরা কোন জায়গায় এসে পৌঁছালাম? আমরা আজকে কী দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে 90 দিন অতিবাহিত, সিবিআই চার্জশিট দিতে পারছে না, তার কাছে আর কোনো রাস্তা নেই। সিবিআইয়ের দাবি তো তোমরাই করেছিলে। তাহলে আমরা একদমই তাই, তাহলে আমরা সেই দাবি রেখেছিলাম। আমরা তো বলেছিলাম যে যদি আপনি আমাদের আগের ওই যেদিন 14ই আগস্ট যখন হাইকোর্টের রায়ের পর সিবিআই ইনভেস্টিগেশনের প্রশ্ন আসে, সেদিন আমরা এই কথাও বলেছিলাম যে সিবিআই ইনভেস্টিগেশনে আমরা খুশি, এবং পাশাপাশি আমরা এটাও বলেছিলাম যে সিবিআই ইনভেস্টিগেশন হয়ে গেছে মানে বিচার হয়ে গেছে এরকমটা নয় কিন্তু। তাই আমরা আন্দোলন কন্টিনিউ করেছিলাম। এখন হতাশ আমরা, মানে যদি একটা 90 দিনের পর দেশের সর্বোচ্চ সংস্থা, তদন্তকারী সংস্থা যদি চার্জশিট না দিতে পারে, তাহলে সাধারণ মানুষের কাছে বিচার চাওয়ার জন্য আর কার কাছে যাবে? আমি একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে বাস করি, গণতান্ত্রিক পরিকাঠামোয় আমার দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, আমার দেশের সর্বোচ্চ কোর্ট সেই ইনভেস্টিগেশন মনিটর করছে। একজন সাধারণ নাগরিক হিসেবে এই দুটো পিলারের পর আর কোনো পিলার আছে বলে তো আমার জানা নেই। তাহলে এই জায়গা যদি থাকে, এই অবস্থান যদি তৈরি হয়, আমরা কি দেখছি? রাজ্য সরকার এনওসি দিচ্ছে না স্বাস্থ্য দুর্নীতির মামলাকে কেন্দ্র করে যে ঘটনা উঠে এসছে। তাহলে একদিক থেকে দেখা যাচ্ছে এনওসি পাচ্ছি না আমরা, এনওসির জন্য সেই স্বাস্থ্য দুর্নীতির ট্রায়াল শুরু করা যাচ্ছে না। অন্য দিক থেকে দেখা যাচ্ছে 90 দিন অতিবাহিত হলো, তারপর কোথাও কিছু নেই। অথচ রাজ্যে তাহলে জয়নগর এবং ফারাক্কার ঘটনায় 2 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষী সাব্যস্ত করে দিল। তাহলে কি রাজ্যের হাতে থাকলে সুবিধা হতো না? তাহলে যে জায়গাটা, যদি আপনি এই কথায় আসতে হয়, তাহলে যে জায়গাটা খুব ইন্টারেস্টিং, মানে এই কোশ্চেনটার জন্য মানে অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে এটাই যে আমরা দেখেছিলাম 9ই আগস্টের ঘটনায় যখন ওই করিডোর সেমিনার রুমের বাইরের উল্টো দিকের পাশে আমরা দাঁড়িয়েছিলাম, সেদিন আমরা এই প্রশ্নটাই তুলেছিলাম যে আপনি যে বলছেন একটা 5-10-এর পর থেকে বিভিন্ন জায়গাতে সার্কুলেট হচ্ছে যে দিস ইজ এই হেনাসিয়াস ক্রাইম হ্যাপেন ইন আরজিকর মেডিকেল কলেজ, নো সাইন অফ রেপ অ্যান্ড মার্ডার ইজ প্রেজেন্ট। সেদিন আমরা ওইখানে ডিসি নর্থ যিনি ছিলেন, ওখানে আইপিএস অফিসাররা যারা ছিলেন, তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে হুইচ ইজ ট্রু, কোনটা সত্য, সুইসাইড নাকি? হ্যাঁ, আমি একজন চিকিৎসক হিসেবে সেটা আমি জানি, আপনি তো একজন তদন্তকারী সংস্থা হিসেবে আপনার কাছে কি আসছে? আমরা সেদিন প্রত্যুত্তর পাইনি, তাই আমরা ওখানে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের প্রেজেন্সে দাবি তুলেছিলাম। তাহলে আমাদের সেই দিনের যাত্রাপথ ছিল এইটা। আমরা কি দেখেছিলাম? যে এরিয়াকে কর্ডন করার জায়গা নেই। আপনারাই তো দেখিয়েছেন, সেখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কর্তা ব্যক্তিরা, স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা, পুলিশ আধিকারিকদের একাধিক লোক, কেন এফআইআর করার জন্য এত দেরি হলো? যদি এফআইআর দেরিই হয়ে থাকে, তাহলে টালা থানা সুমোটো করে কেন এফআইআর করলো না? তাহলে ওসির ভূমিকা, এই তো মানে দিনের আলোর মতন এই জায়গাগুলো পরিষ্কার। অনিকেত যেমন পর প্রশ্ন তুলছে এবং অনিকেত যেমন এই প্রশ্নের উত্তর খুঁজছে, অনিকেত হয়তো নাম এই মুহূর্তে বলছে আমাদের মধ্যে স্টুডিওতে এসে উপস্থিত বলে, কিন্তু এই প্রশ্ন বিভিন্ন ক্ষেত্রেই একেবারে প্রথম দিন থেকে উঠেছে। এবং অনিকেত যেমনটা বললো, 9ই আগস্ট ঘটনা সামনে আসার পর আমরাও কিন্তু 10ই আগস্ট থেকে আরজি করে গিয়ে উপস্থিত হয়ে পুরো বিষয়ে প্রতিবেদন, তথ্য তুলে ধরা, প্রশ্ন তুলে ধরা এবং তারই সঙ্গে জাস্টিস ফর আরজি করের কথা কিন্তু সাধারণ মানুষের মতো আমরাও তুলে ধরেছি। সুমনদা ইতিমধ্যেই প্রশ্ন করেছেন অনিকেত উপস্থিত হওয়ার পরই যে আন্দোলনের গতিপথ বা মুখ
অন্য দিকে প্রবাহিত হয়েছে কিনা কিছু ক্ষেত্রে। আমরা উত্তর খোঁজার চেষ্টা করব একটা বিরতির পর। জনগণমনতে সঙ্গে থাকুন। জনগণমনে জানিয়ে আমরা আলোচনা করছি আন্দোলনের গতিপথ এবং এই মুহূর্তে কেন জায়গাকে বাছাই বাহুল এই পুরো পরিস্থিতি নিয়ে। বিশ্বজিৎবাবু, আপনার কাছে প্রশ্ন। আপনি শুনলেন যে অনিকেত মাহাতো জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে তিনি বলছেন যে সময়ের সঙ্গে কি রয়েছে, তাদের বক্তব্য জাস্টিসের কথা, যেটা বারবার বলতে চান একেবারে প্রথম দিন থেকে। একেবারে আমি শুরুতেই বলি যে এই মুহূর্তে অনিকেত এখানে এসছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি হিসাবে, কিন্তু আজকে যে আন্দোলন হচ্ছে সিনিয়র ডাক্তাররা ওখানে আছেন এবং আমরা জানি যে জুনিয়র ডাক্তারদের আরও একটি সংগঠন তৈরি হয়েছে। এখন ডাক্তারদের এই আন্দোলনটা পুরোপুরি রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হলো। কেন রূপান্তরিত হলো এটা আজকে বিতর্কের জায়গা নেই। তার কারণ আমরা দেখেছিলাম 9 তারিখের পরে এটা ছিল গণ আন্দোলন, সাধারণ মানুষ সব রাজনৈতিক দলের তারা রাস্তায় নেমেছিল। কিন্তু যত দিন গেল, সময় গেল, সেখান থেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এবং তারাই একমাত্র আশ্রিত হলো, বাকিরা বিতাড়িত হলো, বাকিদের নিন্দা করা হলো। অর্থাৎ তখন মানুষ বুঝতে শুরু করলো যে এই গণ আন্দোলনটা আস্তে আস্তে গণ থেকে সমষ্টিগত আন্দোলনে চলে যাচ্ছে। বিশ্বজিৎ একটুখানি আটকাবো। বিশ্বজিৎ একেবারে সরাসরি অভিযোগ করলেন, কেন এই অভিযোগ করছে? যেটা বলার সেটা স্পষ্ট তো, ইঙ্গিত তো স্পষ্ট। বলি, সেটা হচ্ছে যে আমরা শুরুর দিন থেকে চেয়েছিলাম যে অদলীয় এবং অরাজনৈতিকভাবে আমরা আন্দোলনটা শুরু করব। তাহলে এই আন্দোলনটাকে যদি আমরা একটু গভীরভাবে দেখি, এই আন্দোলন কি দেখায়? এই আন্দোলনটা দেখায় এই জায়গাটা যে আমি পাড়ার মোড়ে আছি, কিছু মানুষ লাইব্রেরিতে আছে, কিছু মানুষ চায়ের দোকানে আছে, কিছু মানুষ রাস্তাতে আছে, কিছু 75 বছর বয়স্ক প্রাক্তনীরা তারা মর্নিং ওয়াক করে, বিভিন্ন ছোট ছোট মানুষজন, উবের ড্রাইভার, রিক্সা চালক, সাংবাদিক, বিভিন্ন গ্রুপের মানুষজন, প্রত্যেকে তাদের মতন করে আন্দোলনটা গড়ে তুলতে পেরেছে এবং তাদের মতন করে প্রতিবাদ জানিয়েছে। আরজি করে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই জায়গা থেকে এই আন্দোলনটার প্রতি সমর্থন জানাতে পারছে, সেই জায়গা থেকে এই আন্দোলনটার প্রতি শক্তি বৃদ্ধি করতে পারছে। প্লিজ একটুখানি আটকাচ্ছি, এটা হচ্ছে মাসের কথা। আমি বললাম প্রশ্ন নেব, আপনার প্রশ্ন নেব, প্রত্যেকের সঙ্গে কথা বলবো। কিন্তু অনেকে বিশ্বজিৎ বাবু যে প্রশ্নটা করেছেন বিশেষ একটি রাজনৈতিক দলের, শুভজিৎ বুঝতেই পারছেন নিশ্চয়ই, আমি ওই প্রশ্নেই আসছি। তাহলে হচ্ছে যে এইবার এইটা ছিল এই আন্দোলনের রূপরেখা, এইটা ছিল এই আন্দোলনের স্রোত। তাহলে যখন একটা ছোট ছোট মানুষজন সংগঠিত হয়ে একটা আন্দোলনকে শক্তি যোগায়, স্বাভাবিকভাবেই যেগুলো দলীয় রাজনৈতিক দল, সে এই জায়গা থেকে তার রাজনৈতিক যে স্বার্থসিদ্ধির প্রশ্ন থাকে, সেই স্বার্থসিদ্ধির জায়গা পায় না। উত্তর কিন্তু সেই জায়গাটা থেকে আমি এবং রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের প্রেসিডেন্ট চিন্তা করতে আমি নিরপেক্ষ বলছি, যে কথাটা শুনতে তোমাদের নিয়ন্ত্রণ ছিল না আন্দোলন রাজনৈতিক। তুমি বলছো যে যদি সবাই অ্যাকসেপ্টেড হয় তাহলে নিয়ন্ত্রণ ছিল না আন্দোলনের, যারা এই আন্দোলনটা তৈরি করেছিল। রাজনীতি করার অধিকার আছে, আরেকটা কথা আমি আন্দোলন করার অধিকার আছে, প্রত্যেকে সেইভাবে আন্দোলন করতে পারে। এই কথাটা তো খুব গুরুত্বপূর্ণ। মাস মুভমেন্টের জায়গায় গেছিল, সেখানে আমি বলছি আপনি তাহলে যদি মাস মুভমেন্ট থাকে তাহলে কি করে বিজেপি নেতারা যখন যাচ্ছে গো ব্যাক, কংগ্রেস নেতারা যখন যাচ্ছে গো ব্যাক, তৃণমূল নেতারা যখন যাচ্ছে, তাহলে যদি এটা একটা সার্বিক আন্দোলন হয়, যারা আন্দোলন তৈরি করলো আন্দোলনের উপরে নিয়ন্ত্রণ নেই, আন্দোলনের উপরে নিয়ন্ত্রণ নেই, আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আমি আরেকটা কথা বলবো, দেখো আজকে আবার আন্দোলন হচ্ছে কেন, কি চেয়েছিল আন্দোলনে, যারা আমরা মনে করি যে এই অত্যন্ত নিন্দনীয় এবং কুৎসিত ঘটনা, তাকে ধর্ষণ এবং তাকে মার্ডার করা, এবং তারপরে কি হলো, সর্বোচ্চ যে আদালত তার মনিটরে তদন্ত চলছে, তাহলে আজকে তার জন্য 4 কোটি টাকা তোলা হলো, সেই 4 কোটি টাকা কোথায় গেল? আজকে আবার যে আন্দোলন হচ্ছে, আমি বলবো উৎসবের কথা বলছিল তৃণমূল কংগ্রেস বা এরা উৎসব পছন্দ করে, আজকে ইন্ডিয়া জোটের উৎসব বলে সুমনদারা যাবে না? বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন
আপনি বলেছেন, please। একটা সেন্টেন্স বলবো, প্রাক্তনীরা সাধারণ আজকে মানুষ, আজকে যদি রিকশাওয়ালারা আজকে সাধারণ যদি আবার মানুষ। ডাক্তাররা আমরা যারা আন্দোলনের জন্য রাজনৈতিক সুমনদা, আলাদা সরিয়ে রেখে গেলে মানুষ নামবে রাস্তায়, প্রীতম বলো। না দেখুন, প্রথম কথা হচ্ছে যে যেই আন্দোলনে পুরো সত্যি, এটা সত্যি কথা যে সেই 14ই আগস্ট কাস্ট, ক্রিড, বর্ণ, জাতি, দল নির্বিশেষে প্রত্যেক বাংলার মানুষ এই তৃণমূলের অত্যাচারে নিবৃত্ত হতে 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 যারা ইন্ডিজোটের সদস্য হতে 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 একদম দেয়ালে পিঠ মানে থেকে যাওয়ার যে পরিণতি হয়েছিল, তারা মানুষের স্বতঃস্ফূর্ততা গিয়েছিল। কিন্তু দেখুন আজকে যেই স্বতঃস্ফূর্ত আমি দেখেছি যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, উনিও জাস্টিস ফর আরজি কর বলে রাস্তায় নেমে পড়লেন। কিন্তু আজকের প্রশ্নে, আজকের দাঁড়িয়ে যে স্বাস্থ্য ভবনের সামনে উনি কি উপস্থিত হয়েছিলেন? আমাকে বলতে দাও, আমাকে কেটো না বারবার। সবাই বলেছে, আমি একবার আমাকে ডিস্টার্ব করি, তুমিও করো না, আমাকে বলতে দাও, তারপর তুমি আমাকে প্রশ্ন করো যে আজকের দিনটা ওনারা চাইছেন একটা আন্দোলন করতে, তাতে কি অসুবিধা হবে? ধরুন আজকে মমতা ব্যানার্জি যেখানে জাস্টিস ফর আরজি কর চাইছে, উনিও চাইছেন যে জাস্টিস হোক। আজকে সেটা জানাতে গিয়ে জনমত তৈরি করার জন্য আজকে ডাক্তারবাবুরা গিয়ে একটা জায়গায় ধর্ণা দেবেন, বসবেন, কথা বলবেন, মানুষের সাথে কথা বলবেন, মানুষ গিয়ে ওদের সাথে যাবে না যাবে, কাউকে ওনারা জোর করছে না। কিন্তু কথাটা হচ্ছে তার জন্য কেন বারবার কোর্টে যেতে হবে? শুধু ওনারা না, শুধু ডাক্তাররা না, আমরা যতটা ওখানে যতটা কেউ ওখানে কেন সারা পশ্চিমবঙ্গে কোনো আন্দোলন, কোনো ধর্ণা, কোনো মঞ্চ বেঁধেছি, আমাদের বারবার কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হতে হবে। সেটা কেন? এই দ্বিচারিতে যখন একজন প্রশাসক, যিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী, তিনি বিজেপির মুখ্যমন্ত্রী, আমরা যারা জনগণ আছি পশ্চিমবঙ্গে তারা সবার মুখ্যমন্ত্রী, কিন্তু উনি এই দ্বিচারিতাটা কেন করবেন? যে কেন ওনার 21শে জুলাই ওখানে হবে, তার জন্য কোনো কোর্টে যেতে হয় না। কিন্তু আজকে বিজেপি থেকে শুরু করে নাগরিকরা ওখানে বসবেন, কথা বলবেন, জনমত চাইবেন, তাদের দোষ কোথায়? এই জাস্টিস তো উনিও মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমিও জাস্টিস চাই। এরপর যদি পলিটিক্যালি ব্যাপার হয়, উনি তো বলেন যে উনি পলিটিক্যালি খুব বিজ্ঞ ব্যক্তি, উনি সবাইকে মাত দিয়ে দেন। তার পলিটিক্যালি তো ভয় পাচ্ছেন কেন? কিসের ভয়? আমরা ভয় পাচ্ছে, আমি তোমার শোনা বলিনি আজকে। সুতরাং আমরা এই ধরুন আজকে ডাক্তাররা, নাগরিকরা অনেক রকম কথা বলে যে আজকে সিবিআই কেন চার্জশিট দিল না, এই দিল না। আমরা তো বারবার বলছি যে আন্দোলনের সাথে বিজেপি আগেও সম্পৃক্ত ছিল, এখনো ছিল। দেখুন কোনো আন্দোলন, নাগরিক আন্দোলন কোনোদিনও কোনো জায়গায়, কোনো রাজ্যে, কোনো দেশে তাদের বিরোধীদের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া সফলতা পারে না, কোনোদিনও পারে। প্রীতমের বক্তব্যের প্রশ্ন কিন্তু রয়ে গেল, অর্থাৎ সিবিআই কেন চার্জশিট দিতে পারলো না? তাহলে এই মুহূর্তে বিচারের দাবিতে সিবিআই চাই, যে কথা বারবার উঠেছিল, কোথায় দাঁড়িয়ে রয়েছে তাহলে বিচার এই মুহূর্তে? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো একটা বিরতির পর। জনগণমনতে সঙ্গে থাকুন। জনগণমনে জানি আমরা আলোচনা করছি জাস্টিস ফর আরজি কর, কিন্তু ইতিমধ্যেই শাসক দলের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে কেন এই সময়, পুজোর সময় দেখা গেছে, তারপর আবারও উৎসবের মরশুমে কেন? অনিকেতের কাছে, প্রীতম আমি জানি তোমার কাছে যাব, এবং শুভজিতের কাছে এখনো পর্যন্ত যেতে পারিনি, অবশ্যই যাব, প্লিজ একটুখানি ধৈর্য ধরার অনুরোধ থাকলো। অনিকেতের কাছে বিশেষ একটা প্রশ্ন অবশ্যই করে থাকবে। অনিকেত, তুমি সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলছো, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, শিয়ালদা কোর্টে ট্রায়াল যখন শেষের পথে, তখন ধর্ষণ করে খুনের মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের নামে সাপ্লিমেন্টারি চার্জশিট দিলে মূল অভিযুক্তের সুবিধে হয়ে যাবে না তো? যেটা আমরা মনে করি সেটা হচ্ছে যে 9ই আগস্ট যখন এই ঘটনা ঘটে, তারপরেই আমরা বলেছিলাম যে এই ঘটনার সাথে কতজন ব্যক্তি জড়িত, কিভাবে এই ঘটনা একটা মেডিকেল কলেজের চেস্ট ডিপার্টমেন্টের অভ্যন্তরে এই ঘটনা ঘটতে পারে। আপনারা যদি ঘটনাস্থলটা দেখেন তাহলে একটা 4টে ফ্লোর, 3rd ফ্লোরের মধ্যে একটা পুরো করিডোর ক্রস করে গিয়ে তারপর সেমিনার রুম পৌঁছানো যায়। তাহলে একজন সিভিক ভলান্টিয়ারের পক্ষে, যে এই হসপিটালের কেউ নয়, সে কিভাবে এই এতটা জায়গা গেল, সে খুন এবং ধর্ষণের মতন কাজ করলো, করার পর সে কিভাবে সেখান থেকে আবার বেরিয়ে চলে এলো। তাহলে একজন ব্যক্তির পক্ষে এতগুলো ইনজুরি করা, আমরা মনে করি যে এইটা কোনোভাবেই একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। আচ্ছা, আমি ধরেও নিলাম প্রাইমারি চার্জশিট এবং যেটুকু অভিযুক্ত এই পরিস্থিতিতে সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলছো, কোথাও কি সুবিধে পেয়ে যেতে পারে বলে মনে হয়? একদমই তাই, একদমই তাই। তাহলে হচ্ছে যে যেটা এই ঘটনাটা যদি একজনই হয়ে থাকে, তাহলে তার মোটিভ কি ছিল? তাহলে সেই মোটিভটা তো সামনে আসা উচিত।
আমরা তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিটে কি চাইছি? আমরা চাইছি যে এই ঘটনার সাথে এক না একাধিক ব্যক্তি জড়িত, যদি এক হয় তার মোটিভ কী ছিল, যদি একাধিক হয় তার মোটিভ কী ছিল, কেন আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষ এফআইআর করতে গেলেন না, কেন টালা থানা এবং পুলিশ প্রশাসনের যে ভূমিকা উঠে এসছে সেই তার মোটিভ কী ছিল, উদ্দেশ্য কী ছিল, এইটা আমরা চাইছি। তাহলে এই চার্জশিট যদি এই উদ্দেশ্যগুলোকে ওপেন আপ করতে পারে তাহলে এইখানে মূল অভিযুক্ত ছাড়া পাওয়া বা নতুন করে তার পক্ষে যাওয়ার এরকম তো কোনো জায়গা থাকার কথা না। অনিকেত বারবার করে মূল অভিযুক্তের কথা বলছে এবং তারই সঙ্গে যে প্রশ্নের কথা উঠেছে তোমাদের মুখ থেকে এবং অনেকের মুখ থেকে যেটা উঠেছে, এক নয় একাধিক, এতদিন ধরে তদন্ত হলো এখনো পর্যন্ত তো সামনে এলো না, এখনো পর্যন্ত একজনই তো এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে রয়েছে এবং তার নামই বারবার করে আসছে। অনিকেত আসবো প্লিজ। প্রীতম, আমি তোমায় থামিয়েছিলাম। প্রীতম, না দেখুন, আমরা তো এই যে কথাটাই বলছিলাম যে আজকে অনিকেত বাবুরা দেখুন ওই হাসপাতাল চত্বরে ছিল হচ্ছে ডাক্তাররা, সিসিটিভি এবং রোগীরা, এই তো লোকজনের আসা যাওয়া, আর নিচে পুলিশরা একদম জাস্ট নিচে। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্ট মনিটর তদন্ত চলছে, যদি অনিকেত বাবুদের কোনো রকম কোনো কিছু থাকে তাহলে আমরা তো বারবার অনুরোধ করছি যে আপনারা উইথ এভিডেন্স বা সব কিছু নিয়ে আপনাদের যে লয়ার আছে সে গিয়ে সুপ্রিম কোর্টে বলুক, এবং সিবিআই পারছে না সেই কথাটাও গিয়ে সুপ্রিম কোর্টে বলুক। এটা আমাদের সবার জন্য। সিবিআই মানে কারো দেখুন এটা অটোনমাস একটা বডি, তারা তাদের মতো তদন্ত করছে এবং তারা কখন চার্জশিট দেবে বা কিছু বলবে বা কি বলবে সেটা অ্যাজ এ বিজেপির মুখপাত্র হিসাবে আমরা বলতে পারি, কিন্তু আমাদেরও দাবি যে বিচারটা হোক। সেই জন্যই দেখুন পার্সোনাল ক্যাপাসিটিতে আজকে মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা, উনি কিন্তু অভয়ার মা বাবার সাথে দাঁড়িয়েছেন এবং আজকে সুপ্রিম কোর্ট থেকে দেখা করার জন্য দুবার অনুরোধ করেছে, এখনো পর্যন্ত দেখা করার কথা সামনে আসেনি। হ্যাঁ ঠিক আছে, সেটা অমিত শাহ বলবেন এবং অমিত শাহ সাথে কি কথা হবে না কথা হবে সেটা যারা অমিত শাহর মুখপাত্র সেটা বলবো। আমি বিজেপির মুখপাত্র হিসেবে বলতে পারি যেটা কথা, যে আমাদের যে বিরোধী দলনেতা, ভারতীয় জনতা পার্টির মনোনীত যে বিরোধী দলনেতা এবং রাজ্যের যে বিরোধী দলনেতা, তিনি সবার বিরোধী দলনেতা, যেরকম আমাদের সবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেরকম আমাদের বিরোধী দলনেতা, উনি যেটা কাজ করেছেন যেটা হচ্ছে যে উনি অভয়ার মা বাবার কাছে দায়বদ্ধতা স্বীকার করেছেন এবং ওনার কাছে যেই আইনি লড়াই, একটা বিগেস্ট ব্যাটেল আজকে লড়তে হবে। দেখুন নির্ভয়াও আমরা জানি যে আজকে ঘটনা হওয়ার পর সে কিন্তু অ্যাকচুয়ালি বিচার হয়েছিল প্রায় 8 বছর পর। তো আমাদের দীর্ঘসূত্রিতা আছে, এটা সবাই জানে যে আমাদের আইনের দীর্ঘসূত্রিতা আছে, কিন্তু এই কথা বলে কিন্তু সাধারণ মানুষ তোমরাও রাস্তায় নেমেছিলে। শুভজিতের কাছে আসবো, কিন্তু তার আগে বাবা মার কথা বারবার করে চলে আসছে। নির্যাতিতার বাবা মা তারা ঠিক কি জানিয়েছিলেন আগে শোনাবো। এখনো বিষয়টা তো বুঝতে পারছি না। সিবিআই যেভাবে ঢিলাঢালাভাবে তদন্ত করছে, যেমন সঞ্জীব ঘোষ এবং টালা থানা ওসিকে তো ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দিল আমাদের মনে হলো, সেই জন্যই আমরা ওদের উপরে। এবং রাতে ওর সঙ্গে যে 4 জন ছিল ডিউটিতে তাদেরও অ্যারেস্টও করেনি, তাদের 2জনকে মাত্র সাক্ষী রেখেছে, বাকি 2জনকে সাক্ষীই রাখেনি। এগুলো আমাদের অভিযোগ। মানে বুঝতে পারছি, যতটা বুঝতে পারছি আইনের যে ফাঁক ফোকরগুলো রেখে দিচ্ছে, এটাই জন্যই আমাদের ফার্দার ইনভেস্টিগেশনের জন্য কিছুটা তো হতাশ হলেও একটাই কথা যে যাবো কোথায়, যেটা আদালত ছাড়া, সিবিআই আদালত ছাড়া আমাদের কোনো যাওয়ার জায়গায় নেই, সেই জন্য সেইখানে যেই চলনা বলবো। আমি চেয়েছিলাম সাক্ষ্য দিতে কিন্তু ওনারা নিতে রাজি হয়নি, বলে প্রয়োজন নেই, মা বাবা দিয়েছে তো মার আর প্রয়োজন নেই, এটাই বলেছে। সিবিআই আপনার সঙ্গে কতবার কথা বলেছে, যেহেতু আপনি শেষ কথা বলেছিলেন? না, গেছে, বাড়িতে গেছে, কথা হয়েছে, কিন্তু কেস কতটা দূর এগুলো কিছুই বলে, সেই ব্যাপারে কিছুই বলে না কখনো। অনিকেত তুমি শুনলে, তুমি যে কথা বললে বাবা মা, আমি জাস্ট একটু প্রশ্নটা করে নিই অনিকেত। আমি এই প্রসঙ্গে আলোচনায় আসার আগে তুমি যেমন বললে যে তোমরাও বুঝতে পারছো না কোথায় দাঁড়িয়ে, বাবা মার বক্তব্য তুলে ধরলাম, এর আগেও তুমি দেখেছো তারাও হতাশ, তাহলে কোথায় দাঁড়িয়ে? স্যার যে জায়গাটা বললেন সেই জায়গাটা থেকে বলি একটু, এবং আপনি যে প্রশ্ন করলেন সেটা, যে তথ্য প্রমাণ ওখানে তো আমরাই ছিলাম এটা ঠিক, কিন্তু কলেজটা শুধুমাত্র ডাক্তার রুগী পেশেন্টদের জন্য ছিল না। কলেজটার কি পরিবেশ ছিল থ্রেড কালচারের জায়গা থেকে সংবাদ মাধ্যমের কাছে আজকে পরিষ্কার, এই নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তাহলে কলেজটা ছিল এইটা। এবার হচ্ছে যে সিবিআইয়ের কর্তা ব্যক্তিরা যখনই ক্যাম্পাসে এসছেন, বিভিন্ন সময় আমাদের সাথে কথা বলেছেন, আমরা তাদের সাথে রাত 3:30, 4টে, 5টা, কোনো দিন সারা দিন আমরা প্রত্যেকে বসেছি। আমাদের কাছে আমরা যা ফিল করেছি এই ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেকটা জায়গা সরাসরি আমরা তাদের কাছে রেখেছি, স্টেটমেন্ট দিয়েছি, যারা যা চেয়েছেন। তাহলে একটা গণতান্ত্রিক পরিকাঠামোর পরিসরে আমি যদি একটা সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআইয়ের উপর ভরসা না রাখি,
ভরসা না রেখে আমি কি অন্যায় করলাম? তাহলে এইটা যদি আজকে আমার অন্যায়ের মাপকাঠি হয়ে যায়, তাহলে গণতান্ত্রিক পরিসরে আমার আর যাওয়ার জায়গা কোনো থাকে না। তাহলে তো এই প্রশ্নটাই দিনের শেষে থেকে যায় কবির কথায় যে বিচারের বাণী কানে নিবৃত্তি নিবৃত্তি। তাহলে আজ আমি গণতান্ত্রিক পরিকাঠামোতে বিচার চাওয়ার জন্য যাবো কোথায়? আর এই প্রশ্নই তো থেকে যায়। তাহলে এই প্রশ্ন যখন একদিকে থেকে যায়, আগে আর একবার প্রশ্ন করেছিলাম, আমি প্রশ্নটা আরেকবার তোমাকে করছি। রাজ্যের তরফ থেকে ইতিমধ্যে বিষয়টা সামনেও আনা হয়েছে, তুমি জানো জয়নগর এবং তারই সঙ্গে ফারাক্কা, এই দুটি ঘটনা 2 মাসের মধ্যে কিন্তু বিচার প্রক্রিয়া শেষ, তদন্ত তো শেষ হয়েছে এবং তারপরে শাস্তি দান হয়েছে। তাহলে কি রাজ্য পুলিশেই আস্থা ছিল? মানে ব্যাপারটা হচ্ছে যে কার মুরগি কীরকম বা কার ঘোড়ার দৌড় কত দূর। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আমরা আরজি করার ঘটনার ক্ষেত্রে কি দেখে এসেছি? আমরা আরজি করার ঘটনার ক্ষেত্রে দেখলাম যে কি পরিমাণ স্বাস্থ্য দুর্নীতির চক্র সেখানে ছিল। সেখানে ডেড বডির উপর ব্যবসা হয়। সেখানে একটা মেডিকেল ছাত্র পড়তে আসে, সেই ছাত্রকে 4 ঘন্টার মধ্যে ওই কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ টালা থানার কাস্টডিতে ট্রান্সফার করে দিতে পারে, একটা সিট যাতে ম্যানেজমেন্ট কোটাতে পাঠাতে পারে। তাহলে এই প্রম্পটনেস প্রিন্সিপালের ওই সময় থাকে দুর্নীতিকে যখন করতে সে প্রশ্রয় দিতে চায়। কিন্তু এই প্রম্পটনেস 9 আগস্টের যখন তার কলেজের একটা পিজিটি মৃত্যু ঘটছে, সেই সময় তার এই প্রম্পটনেস দেখতে পাই। তাহলে আরজিকরের ঘটনা আর জয়নগরের ঘটনা দুটোকে যদি আমরা একসাথে করে দেখি, তাহলে আমার মনে হয় দুটো ঘটনাকে দেখাটা কিন্তু যুক্তিযুক্ত হবে না। অনিকেত, আরজিকরের ঘটনা রাজ্য দেশ সবাই একেবারে রাস্তায় নেমেছে, সবাই প্রশ্ন তুলেছে, সবাই বিচার চেয়েছে। কিন্তু আরজিকর বলো, ফারাক্কা বলো, ধর্ষণ করে খুন, এ তো মানে হিনিয়াস ক্রাইম। একদম। তাহলে ক্রাইমের জায়গায় কিন্তু আরজিকর যেখানে রয়েছে সেখানে কিন্তু এই ঘটনা, আমি হয়তো এই মুহূর্তে জয়নগর এবং ফারাক্কার কথা প্রসঙ্গক্রমে বলছি, যেখানে যতবার হবে, নির্ভয়ের কথা একটু আগে বোধহয় প্রীতম উল্লেখ করলো আর কি, যতবার হবে সবাই কিন্তু ক্রাইমের জায়গায় সেই পরিমাণ, মানে তুমি বলছো তুলনামূলক জায়গায় আরজিকর যেখানে প্রত্যেকেই কিন্তু বিচার চাইছে, সেটা অবশ্যই করে থাকবে। ব্যাপারটা এরকম নয়, মানে প্রথমে যেটা বলা সেটা হচ্ছে ধৈর্যর বাঁধ ভাঙবে না, তার কারণ ধৈর্য ধরেই আন্দোলন চলছে এবং চলবে যতদিন অবধি বিচার পাওয়া যাবে। প্রথম কথা হচ্ছে দেখুন, শাসক দলের প্রশ্ন এই সময় কেন, এটা একদমই আসছি। দেখুন, শাসক দল তো ঠিক করে দেবে না কে কখন আন্দোলন করবে। এখন যদি একটা ঘটনা ঘটে থাকে 9ই আগস্ট এবং ডিসেম্বর মাস হয়ে এসছে, তার কোনো বিচার সঠিকভাবে না আসতে পারে, স্বাভাবিকভাবে ডিসেম্বর কেন, দরকার যদি বিচার না পাওয়া যায় জানুয়ারি ফেব্রুয়ারি অবধি আন্দোলন চলতে পারে। আন্দোলনটা তো খেলার জন্য করা হচ্ছে না, মানে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন নয় যে হঠাৎ করে ইচ্ছা হলো রাস্তা বন্ধ করে দিলাম, ইয়ে করে দিলাম। আপনি এই যে দ্রোহের কার্নিভেল বা এই বিভিন্ন ধরনের কর্মসূচির কথা বলছেন, আপনি এক জায়গায় একটা ইনস্টেন্স দেখাতে পারবেন যেখানে সাধারণ মানুষকে একটা অস্থিরতার পরিবেশের মধ্যে ফেলা হয়েছে বা তাদেরকে মানে অসুবিধার মধ্যে ফেলা হয়েছে, দেখা যাবে না। কিন্তু কুণাল ঘোষের চিন্তাটা আসলে অন্য জায়গায়। কুণাল ঘোষ যে কথাগুলো বলছে, মাননীয় হাইকোর্ট যে পারমিশন দিয়েছে 200 থেকে 250 লোক থাকতে পারবে, ওই নির্দিষ্ট ব্যারিকেড করা থাকবে তার মধ্যে, তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা এখানেই, তার কারণ গ্রামের দিকে জেলার দিকে অনেক জায়গায় তৃণমূল নেতারা ভুলভাল বোঝাচ্ছে, ভুল বুঝিয়েছে। এবার আসলে এখন অনেকেই গ্রাম থেকে জেলা থেকে অনেকে কলকাতা শহরে আসে এই সময়টায়, তারা যখন এসে জানতে পারবে যে এই ঘটনাগুলো আসলে ঘটেছে, তখন তাদের বিরুদ্ধে মত চলে যাবে, তৃণমূলের বিরুদ্ধে মত চলে যাবে। দুদিন পর জানতে পারবে এটা যুক্তিযুক্ত আরজিকরের ঘটনা কোথা থেকে কোথায় চলে গেছে, আমি এতদিন পর জানবে শুভজিৎ, এইটা যুক্তিযুক্ত হলো। যুক্তি আমি বলছি, আমি নিজে জেলাগুলো যখন গেছি, গতকালকে গেছি, মানে ও যেমন তুলনা করলো, তুমি তো নিজেই আন্দোলনের জায়গাটাকে কোথাও একটা প্রশ্ন তুলে দিচ্ছ। প্রত্যন্ত অঞ্চলে না, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় তৃণমূলের নেতারা অনেক কিছু ভুল বোঝাচ্ছে এবং এই ভুল বোঝানো থেকে তাদের ভুল বোঝানোর ঊর্ধ্বে গিয়েই তো আজকে, আমি যদি অন্য প্রসঙ্গে ঢুকবো না, আরজিকর পরবর্তী পরিস্থিতিতে 6-0 ঠিক কিরকম ভাবে হয়েছিল নিশ্চয়ই মনে রয়েছে, অন্য প্রসঙ্গে ঢুকবো না। শুভজিৎ, আন্দোলনের গতিপথ কোথায় ছিল এবং এখন সবাই জানবে, এইটা কোনোভাবে বোধহয় মেনে নেওয়া যাচ্ছে না। সুমন, আমি জানি অনেকক্ষণ আটকে রেখেছি, সুমনদার একটা প্রশ্ন, বলো। এবার তুমি যখন বলছো জয়নগরের কথা বা ফারাক্কার কথা, আচ্ছা জয়নগর বা ফারাক্কা কি কোনো নির্দিষ্ট একটা ক্যাম্পাসের অভ্যন্তরীণ ঘটনা ঘটেছে? নিশ্চিতভাবে ঘটেনি। আর জয়নগর বা ক্যাম্পাসের সঙ্গে কি রিলেটেড শুভজিৎ? ঘটনার সঙ্গে রিলেটেড শুভজিৎ, এটা কি বলছো শুভজিৎ? প্রথম ক্যাম্পাসের আরজিকরের ঘটনা এখন লোকে জানবে, দ্বিতীয় প্রশ্ন ক্যাম্পাসের মধ্যে ঘটছে সেটা বলো, বাইরে প্লিজ শুভজিৎ বোঝার চেষ্টা করো, শুভজিৎ বোঝার চেষ্টা করো, তুমি লাইনটা কমপ্লিট করো, আমি অবশ্যই বলতে দেব। বলো, অভ্যন্তরে একটা মুক্তাঞ্চল তৈরি করে দেওয়া, একটা অরাজকতা তৈরি করে দেওয়া, আলাদা ফ্যাক্ট, কিন্তু ক্রাইম ইজ ক্রাইম। অবশ্যই আরজিকর হোক, জয়নগর হোক, ফারাক্কা হোক, দিল্লি হোক বা অন্য কোথাও হোক, ক্রাইম ইজ ক্রাইম। জয়নগর বা ফারাক্কায় একটা সন্দীপ ঘোষকে আমরা দেখিনি, কিন্তু আমরা আবারও বলছি একটা কথা, এই ক্যাম্পাসের অভ্যন্তরে যেই ধ্বংসাত্মক এবং অসামাজিক কার্যকলাপের পরিস্থিতি চলতো, আজকে রাজ্য সরকারের যদি এতটাই সৎ সাহস থাকতো, তাগিদ থাকতো, তাহলে সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য সন্দীপ ঘোষ না অনেকে সেই প্রশ্ন, অনেকে নিজে সেই প্রশ্ন ধরে, সুমনদার প্রশ্ন নিয়ে তোমার কাছে আসবো। সুমনদা প্লিজ বিষয় বলো। আমিও তোমার মাধ্যমে
অনিকেতকে দুটো সামান্য জিনিস জাস্ট জিজ্ঞেস করতে চাই। ডক্টর অনিকেত মাহাতো যখন কথা বলছিলেন উনি দুটো কথা বললেন। উনি প্রথমে কি বললেন যে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই আন্দোলনকে সংগঠিত করেছে, খুব ভালো কথা। তার মধ্যে প্রাক্তনীরা আছে, আবার পাড়ার রিক্সাওয়ালারা আছে, ঠেলাওয়ালারা আছে, ট্রান্সপোর্টাররা আছে, অনেকে সমাজে। সল্টলেকে যখন ওরা স্বাস্থ্য ভবনের সামনে বসেছিল অনেকের উপস্থিতি হয়েছিল, আমি সাধুবাদ জানাই। আমরা গিয়ে ওখান থেকে লাইভ করেছিলাম। একদম সমাজের প্রতিটি স্তরের মানুষ এই আন্দোলনকে সমর্থন করেছেন এবং আমরাও আগামী দিনেও ওনাদের সঙ্গে থাকবো। কিন্তু একটাই প্রশ্ন অনিকেত, আমরা যখন পতাকা ছেড়ে ব্যানার ছেড়ে তোমাদের পাশে গিয়ে দাঁড়াবো, আমাদের কেন সাধারণ মানুষ কনসিডার করা হবে না? নাম্বার ওয়ান, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। একটা কথা, আরেকটা কথাও বলেছে যে আমরা রাজনৈতিক দলগুলোকে স্বার্থ সিদ্ধি করার পরিসর দিইনি। আমরা তোমাদের পাশে গিয়ে দাঁড়ানো মানে ফ্ল্যাগ বা ব্যানার বাদ দিয়ে আমরা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে কিন্তু যাচ্ছি না, আমরা অভয়ার বিচারের জন্য যাচ্ছি। সবাই রাজনীতি করলেও রাজনীতি করে না, এটাকে ভালো করে ওনাদের বুঝতে হবে। আর ওনাদের শেষ কথা, একটা কথা খুব সুন্দর প্রীতম বলেছে, একটা কথা মনে রেখো, তোমরা অত্যন্ত শিক্ষিত আগামী প্রজন্ম, তোমরা সমাজ তৈরি করবে, সমাজ গঠন করবে, কিন্তু বিরোধী কণ্ঠস্বর যদি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না হয়, কোনো স্বৈরাচারী প্রশাসকের সঙ্গে লড়াই করা অসম্ভব। প্লিজ একটু ওয়েট করতে হবে। প্রীতম, অনেকগুলো প্রশ্ন জমা রয়েছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে অভিযোগ মনে হচ্ছে। আমি আমার মনে হয় দর্শকদের কাছে ক্লিয়ার করে দেওয়া দরকার এরকম বিষয়। অনিকেত প্লিজ মাথার মধ্যে রেখো না। জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে যে আন্দোলন সংগঠিত করা হয়েছিল, পরে প্রত্যেকের কথা নিশ্চয়ই আমার মনে হয় সবাই সাপোর্ট করবে, যে একটা মাস মুভমেন্টে পরিণত হয়েছিল পশ্চিমবাংলার বুকে। সেই জায়গায় তোমরা ছিলে আন্দোলনের মুখ, অবশ্যই করে, সেটা তো অস্বীকার করা যায় না। তাই এই প্রশ্ন আলোচনার পরিপ্রেক্ষিতে আসছে। তুমি একেবারেই নিজেকে বিরোধী বা শাসক ভেবো না প্লিজ। না, প্রশ্নের জায়গাটা থাকা কোথায় উচিত ছিল, এবং আপনার প্রশ্ন উত্তর আমি দিচ্ছি। প্রশ্নের জায়গাটা থাকা উচিত এই মুহূর্তে যে সিবিআই চার্জশিট দিতে পারছে না, রাজ্য সরকার স্বাস্থ্য দুর্নীতির মামলাতে ক্লিয়ারেন্স দিচ্ছে না, এনওসি দিচ্ছে না। তাহলে এই যদি সিচুয়েশন হয়, তাহলে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে, যদি এই খুন এবং ধর্ষণের মতন অভিযোগে যারা অভিযুক্ত তারা যদি আজ বাইরে বেরোয়, স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে যাদের অভিযুক্ত তারা যদি আজ বাইরে বেরোয়, তাহলে এই বাংলাটা কাদের হবে? তাহলে এই সমগ্র রাজনৈতিক পরিসরের সমস্ত মানুষের উৎকণ্ঠার জায়গা, কনসার্নের জায়গা হওয়া উচিত। যে বাংলা আজ বিদ্যাসাগরের, যে বাংলা প্রীতিলতার, যে বাংলা ক্ষুদিরামের, তাহলে সেই বাংলা কাদের হাতে যাচ্ছে? আপনি যে প্রশ্ন করেছেন প্রদীপবাবু, সেই প্রশ্নের প্রত্যুত্তরে বলি, আমাদের কোনো অভিসন্ধি ছিল না যে কোনো রাজনৈতিক দলকে তাদেরকে ডাউন করা বা তাদেরকে এই আন্দোলনে আসতে না দেওয়া। আমরা চেয়েছিলাম, আপনি বলবেন আমার পরে, আমরা চেয়েছিলাম আমরা আমাদের যে দাবি 9ই আগস্টের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সত্যতা কি, যেই সত্যের কাছাকাছি পৌঁছতে। যদি আপনারা আপনাদের রাজনৈতিক জায়গা থেকে আপনারা আন্দোলন করেন, মুভমেন্ট করেন, বিরোধী পরিসরের যে জায়গা সেই জায়গাকে রাখেন, এই নিয়ে তো কোনো সমস্যাই থাকতে পারে না। একটা গণতান্ত্রিক পরিসরে বিরোধীরা কথা বলবে না তো কে কথা বলবে? তাহলে সেই জায়গা থেকে আপনারা করুন আপনাদের আন্দোলন। কিন্তু আমরা যেটা চেয়েছিলাম যে আমাদেরকে আমাদের আন্দোলন করতে দিন, এবং আমাদের দাবির সাথে যদি আপনারা সহমত থাকেন এখন আন্দোলন করতে পারেন। আমরা কাউকে কোনো বলছি না, কিন্তু আমাদের পরিষ্কার দাবি ছিল যেটা, যে দোষীদের শনাক্ত, অ্যারেস্ট এবং শাস্তি দিন। আমাদের দাবি কখনোই ছিল না যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা মুখ্যমন্ত্রীকে ধরতে হবে। একদম এক্স্যাক্টলি ঠিক এই প্রশ্নটা অনিকেত তোমার কাছে আসবো। প্রীতম, এক্স্যাক্টলি এই প্রশ্ন, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ কারা তুলেছিল? প্রীতম, একদম ঠিক আমরা তুলেছিলাম, আজকেও এই দাবি আছে এবং এই আজকেও আমাদের আন্দোলন চলছে এই দাবিতে। এখানেই অনিকেতের প্রশ্ন। বলো 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 বলো, বিশেষবাবু আসবো, বিশেষবাবু আসবো। আপনি অর্থের জোগানের প্রশ্ন করেছেন, মনে আছে আমার। আমরা চেয়েছিলাম, হ্যাঁ, আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে যদি কোনো বিরোধী পরিসরের এই দাবি থাকে, এই দাবির সাথে আমাদের দ্বিমত নেই, সেই দাবি নিয়ে তারা আন্দোলন করতেই পারে। কিন্তু আমরা চেয়েছিলাম 9ই আগস্টের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সত্যতা কি, এই ছিল আমাদের সীমাবদ্ধতা। সবাই আসতে পারে এই আন্দোলনে, সবাই অধিকার আছে এই আন্দোলন। অনিকেতের কথা ব্যাস ঠিক আছে, নয় গো, ওরাই আন্দোলন সংগঠিত করেছে, ওদের কথাই বেশি শোনাবো। অনিকেতের কথা পরিষ্কার হয়ে গেল যে ওনারা কি চেয়েছেন, যে আজকে মানে যে বিচার ব্যবস্থা ঠিকঠাক কি ঘটেছিল সেটা জানার জন্য, যেটার জন্য সুপ্রিম কোর্ট দেখছে। আমাকে বলতে দেবে
এবার আর কি চেয়েছিল, ওনারা গিয়ে দেখেছিলাম যে সিপি তার পদত্যাগ চেয়েছিল এবং তাকে গিয়ে একটা ওই শিরদাঁড়া দিয়ে এসেছিল। তারপরে শিরদাঁড়া কখনো কারো অ্যাডে পরিণত হয়ে গেছে, টাকা উপার্জন হয়েছে, কেউ আর কাউকে বলেছে তুমি তো আরজি করার পর ফেমাস হয়ে গেছো। আমি সেগুলো যেতে চাইছি না। আজকে এই যে আলটিমেট ওরা সিপির কাছে কেন, মানে সিপির পদত্যাগ কেন চেয়েছিল, তার কারণ ওরা দেখেছিল যে অ্যাডমিনিস্ট্রেশনের পুরো যে অ্যাডমিনিস্ট্রেশনটা সেটা পুরো ফাঁপড়ে, সেটা পুরো একদম ভেঙে পড়ে গেছে। সেম জিনিসটা আমরাও বলছি, যেটা আমরা, ওরা তো ওদের নিজেদের, আমার ছোট বোন আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেন ঘটলো? তার কারণ হচ্ছে 1 বছর আগে এই একজন ডাক্তার বা একজন ওই স্টাফ সে গিয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিল যে এখানে অনেক রকম ঘটনা ঘটছে, আপনি ইমিডিয়েট তদন্ত নিন। মুখ্যমন্ত্রী একবার অন্য ডিপার্টমেন্টে, আবার অন্য ডিপার্টমেন্ট, এই করে গোল গোল করে ঘুরিয়েছে। এই জন্য আলটিমেটলি যেটা আলটিমেটলি যার জন্য আজকে পশ্চিমবঙ্গের এই অরাজকতা, তারই আমরা পদত্যাগ দিয়েছিলাম। পদত্যাগ করে মানে তাকে তো তার সরকার পড়ে যাবে না, সে পদত্যাগ করতে। আজকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনি ডাফেল, উনি তো নিজেই বলছেন যে আজকে ডাক্তারদের থেকে শুরু করে ওষুধ বিক্রি হচ্ছে, তার তো দায়বদ্ধতা ওনাকে নিতে হবে। এই জায়গাটাই পরিষ্কার করেছে এবং এই কারণে প্রসঙ্গটা তুললো। কিন্তু বিরোধী পরিসর থেকে যদি এই দাবি উঠে আসে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ প্রয়োজন, বিরোধী কণ্ঠ সেই দাবিতে সোচ্চার হতেই পারে, সেই দাবি নিয়ে তারা আন্দোলন করতেই পারে। এই একজন নাগরিক হিসেবে আমার দাবিতে যদি সেই দাবিটা পুট না থাকে, তাহলে ওই আন্দোলনটা ঠিক করে হচ্ছে না। এবং ওই আন্দোলন তাহলে আমি তোমার সাথে আমরা চেয়েছিলাম এইটা নয়, তুলুক না, আমি কোনো রকমের কোনো দ্বিমত নেই, যুক্তিযুক্ত মনে করি। আমরা তো মনে করি যে স্বাস্থ্যমন্ত্রী, যে স্বাস্থ্য দপ্তর এবং যে পুলিশ দপ্তর, এই দুটো দপ্তর পুরো ফেলিওর, টোটালি ফেলিওর। একদম যে কথা আপনি বলছেন সে কথা তো সত্য, কিন্তু আমরা চেয়েছিলাম 9ই আগস্ট শুধুমাত্র। তাহলে আপনি কেন এই জায়গায় আপনার যে প্রশ্ন প্রাইমারি দাবি আমার এটা, সেই জায়গা থেকে হাজার দাবি বিরোধী পরিসরে উঠে আসতে পারে। সেই লড়াই করার জায়গায় তো পশ্চিমবঙ্গ, এই লড়াই করার জায়গায় তো নেতাজি সুভাষচন্দ্র প্রাইমারি দাবি, সেটা আমরা রাস্তাতেও করেছি এবং কোর্টেও গেছি। আমরাই প্রথম কোর্টে যাই, তারপর অভয়ের বাবা মা পরে যোগদান করে। কিন্তু আমার কথা হচ্ছে যে আজকে যেই দাবি নিয়ে তোমরা সব জায়গা বয়কট করছো, তারপর আমরা দেখছি তোমাদের জুনিয়র ডাক্তার একজন, সে আবার সরকারের একটা প্রোগ্রামে চলে যাচ্ছে, সেটা কেন হবে? এই দিশানিতে তো মানুষ দেখছে, সেটার উত্তর দাও এবং এগুলো মানুষের কাছে ক্লিয়ার করো। মানুষের সংপৃক্ততা আছে, আমরা অভয়ের বিচারের জন্য অনিকেতটা কি চেয়েছিল, কি হয়েছে, এই বাংলার মানুষ দেখেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে অনিকেত মাহাতোকে চিনতাম না, পরে কুর্নিশ জানিয়েছিলাম আন্দোলনের জন্য। কিন্তু পরবর্তীকালে আজকে আন্দোলনের ঝাঁজ কোথায় এসে থেকেছে, কেন হারিয়ে গেল এই আন্দোলন, এটা ভাবতে হবে। এই যে বারবার কথা উঠছে যে এই সময় উৎসবের সময়ের প্রাসঙ্গিকতা কোথায়, কারণ এই আন্দোলনটা তো আমরা ভুলতে বসেছিলাম। এই আন্দোলন যেখানে দাঁড়িয়েছিল, যা যা চেয়েছিল, আমরা দুটো আন্দোলনকে আলাদা করে দেখছি। এক হচ্ছে ধর্ষণ এবং খুন, অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি। তাহলে ধর্ষণ এবং খুনের বিচারের জন্য সুপ্রিম কোর্ট এবং সিবিআই যেটা বলছে তার উপর সেটার পরে ভরসা রাখছি। আর একটা হচ্ছে যে মানুষ বুঝে গেছে বলে এই প্রশ্ন মানুষ তুলছে যে 4 কোটি টাকা উঠলো, সেই 4 কোটি টাকা কিভাবে ব্যবহার হবে। শুধু তাই নয়, এই 4 কোটি টাকা কি ব্যবহার করার জন্যই আজকে আবার আর একটা অনশন শুরু হলো, আবার একটা আন্দোলন শুরু হলো। বিশ্বজিৎবাবু এই নিয়ে প্রশ্নটা দুবার আমি বারবার বলতে চাইছিলাম এই জায়গাটায়। তার আগে শুরুর দিকে একটা খুব ভালো কথা বললেন যে মানুষ ভুলতে বসছে। মানুষ একদম ভুলতে চায়নি, শাসক দল ভোলাতে চাইছে যে বাবা তোমরা ভুলে যাও, উৎসবে এসো, উৎসবে থাকো, এরকম একটা জায়গা। আমরা উৎসবের সাথে কোনো কন্ট্রাডিকশন নেই, কিন্তু মানুষের আজকে বিচার যে 9ই আগস্টের ঘটনা নিয়ে মানুষ, আপনাদের যদি দেখেন এই যে এইখানে সমস্ত একটা কথা বলছি, আমি বলছি যদি মানুষ এটা ভুলতে না চায়, তাহলে আজকে যদি ডাক্তাররা রাত দখলে মানে ডাক দেয়, তাহলে কি পারবে যে রাত দখল আমরা দেখেছিলাম এই শহরে, সেই রাত দখল আবার করে দেখাতে? পারবে না, সেই তীব্রতা নেই। বলি তাহলে হচ্ছে যে রাজনৈতিক বক্তব্যের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করছি আমরা। একদমই তাই, যে মানুষ ভুলতে চেয়েছে, মানুষ কি করে ভুলবে? যে মানুষ মনে করে যে এই রাজ্যে
তার মেয়ে কলেজে যেতে গেলে পাড়ায় বাড়ির থেকে বাইরে যখন যেতে যায় সে সুরক্ষিত বোধ করে না। একজন এই যে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিসকে সে কোথা থেকে জাস্টিস চাইছে? সে আকাশ থেকে জাস্টিস চাইছে নাকি? সে প্রতিনিয়ত এই ফিলিংটা তার অন্তরের মধ্যে আছে। তাহলে আপনি যতই বলুন তুমি রাত দখল করে লোক আনতে পারবে কি পারবে না, এই মাপকাঠিতে যদি কোনো আন্দোলনকে বিচার করে আমার মনে হয় প্লিজ আমাকে একটু বলতে দিন। বলতে দিতে তাহলে হচ্ছে যে যদি মানে মানুষ যে যন্ত্রণা থেকে উই ওয়ান্ট জাস্টিস চাইছে, হাজরার মোড়ে একজন জাস্টিস চাইছে, শ্যামবাজারের মোড়ে একজন জাস্টিস চাইছে, পাড়াতে একজন জাস্টিস চাইছে, কেউ একজন মোমবাতি মিছিল করছে, কি থেকে মিছিল করছে, সেও তো সেই যন্ত্রণাটা থ্রেড কালচার, দুর্নীতির জায়গা, সে তার মেয়ের সুরক্ষার জায়গা, তার স্ত্রীর সুরক্ষার জায়গাতে সেও তো একটা অসহায়তা ফিল করছে। তাহলে বিচার ব্যবস্থা আজ কোথায় দাঁড়িয়ে গেছে? আজকে রাজ্য প্রশাসন কেন স্বাস্থ্য দুর্নীতির মতন জায়গাতে এনওসি দিচ্ছে না, এই প্রশ্ন তো থাকবে। অর্থের যোগান আন্দোলনের সময় 4 কোটি টাকা থেকে সাধারণ মানুষ আমাদেরকে টাকা দিয়েছেন, কিছু অর্থ সাহায্য করেছেন আন্দোলন পরিচালনা করার জন্য, সেই টাকা আমাদের কাছে আছে। সেই টাকা 4 কোটি উনি কোথা থেকে শুনেছেন আমার জানা নেই। যে পরিমাণ টাকা আছে তার সম্পূর্ণ হিসাব নিকাশ থেকে শুরু করে যাবতীয় তথ্য আমাদের কাছে সম্পূর্ণরূপে আছে। যে মুহূর্তে অডিট আমরা করছি, পরীক্ষার ব্যস্ততা এবং এই আন্দোলনের প্রতি মুহূর্তের যে উথাল পাথাল আপনারা দেখছেন, পরীক্ষার মাঝখানে সিজো কমপ্লেক্স অভিযান আমরা করেছি। সংক্ষেপে আমার সময় সংক্ষিপ্ত, আমি জাস্ট কতগুলো সমস্ত রকমের অতিথির প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করলাম, আমি কতগুলো বিষয় সংক্ষেপে জেনে নেব। তুমি নিশ্চয়ই জানো ইতিমধ্যে আইএমএর ভোট হয়েছে, শান্তনু সেন সম্পাদক নির্বাচিত হয়েছে, কিভাবে দেখছো বিষয়টা? আমাদের এই বিষয় নিয়ে কিছু বলারই নেই। আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে 9 আগস্ট কি ঘটেছিল তার সত্যের কাছাকাছি পৌঁছতে ছিল। এখন সত্যের পুরোপুরি জানতে পারবো। বিচার কার কাছে দাবি করছো? বিচার সিবিআই এর কাছে দাবি করছি এবং রাজ্য সরকার এনওসি দেখ, এই তো পরিষ্কার জায়গা। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেখ, যারা অভিযুক্ত। দুটো জিনিস আমরা পরিষ্কার প্রথম থেকে বলছি যে এই ঘটনায় কতজন ব্যক্তি জড়িত, ঘটনার মোটিভ কি ছিল, পরিষ্কারভাবে বলে দাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার বৈঠক করেছো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কি মনে হয় আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে? প্লিজ একটু সাইলেন্স। মানে যেটা বলি সেটা হচ্ছে যে যদি সাধারণ মানুষ প্রথম দিনের লাইভ মিটিংয়ের লাইভ স্ট্রিমিংটা যদি শুনতে পেতেন তাহলে হয়তো মনে করতেন যে মানে আমরা কি প্রশ্ন রেখেছিলাম প্রথম দিনের মিটিংয়ে, এইটা যদি হতো তাহলে খুব ভালো হতো। আমরা দেখলাম যে রাজ্য প্রশাসনের মানে নক্কারজনক ভূমিকা কতটা হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত যদি থাকতে হয়। মানে আজকে বিভিন্ন পীঠস্থানে মানুষ ভ্রমণ করতে যায় না, যদি দুর্নীতির পীঠস্থানে ভ্রমণ করতে যেতে হয় বা বিভিন্ন অপসংস্কৃতির পীঠস্থানে ভ্রমণ করতে হয়, তাহলে মানুষ হচ্ছে পশ্চিমবাংলা ভ্রমণ করতে আসতে পারে। তাহলে পশ্চিমবাংলার জায়গাটা এরকম হয়ে গেছে। আজকে দুর্বাত্তায়নের জায়গা থেকে যে জায়গা উঠে আসে, এটা আমি পরিষ্কারভাবে যে জায়গা বললাম, এই বাংলা পশ্চিমবঙ্গের এই অবস্থা হয়নি। যদি দুর্বাত্তায়নের মেয়ে বেরোতে পারছে না, কতজন মেয়েরা এখানে তৈরি হয়নি, তৈরি হয়নি। আমার নাম প্রীতম। কি প্রত্যাশা বিচারে মানুষ জানতে চায়, কোথায় দাঁড়িয়ে রয়েছে? প্লিজ 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 একটু আসতে। অনিকেত জাস্ট এক লাইনে। প্রীতম শান্ত হও, রাজনীতির ঊর্ধ্বে। অনিকেত বলো। দীপ্ত কণ্ঠে সাধারণ মানুষের উদ্দেশ্যে যে কথা বলতে চাই সেই কথা হচ্ছে এটাই যে আপনারা আস্থা হারাবেন না। এমন একটা জায়গায় হতাশাব্যঞ্জক এবং স্বাভাবিকভাবে যে ঘটনা ঘটেছে, যে ঘটনাক্রম আপনারা পরিলক্ষিত করছেন, সেই জায়গা থেকে যে হতাশার জায়গা উঠে এসছে, স্বাভাবিক এই হতাশা আসা। যদি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এবং রাজ্য প্রশাসনের এই নক্কারজনক ভূমিকা থাকে আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে, তাহলে হতাশার জায়গা তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু আমরা যে কি দেখলাম, আমরা যখন আন্দোলনের ফেজে ছিলাম, আন্দোলনের যে জায়গাগুলো আমরা তুলে এনেছিলাম, যে পয়েন্ট আউটগুলো করেছিলাম এবং সাধারণ মানুষ সমস্ত স্তরের মানুষ এবং আবারও বিচারের দাবিতে তারা রাস্তায়। আমাদের অন্যান্য রাজনৈতিক অতিথিরা এছাড়া অধ্যাপকরা তারাও কিন্তু একই কথা বলছেন, বিচারের কথা। সেই অবস্থান থেকে কেউ সরে আসছে না। কিন্তু কত দিনে বিচার?
সেই প্রশ্নের উত্তর আমরাও খুঁজছি একেবারে প্রথম দিন থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এ পর্যন্তই। এরপর দেখুন 1 ঘন্টায় সারাদিন নীলাঞ্জনা এবং শুক্লার সঙ্গে।